খোঁজখবর নিলে বোঝা যায় আর কি মন্ত্রণালয়গুলোতে যা হচ্ছে বর্তমানে, এটা মানে এটা নিয়ে হাসাহাসি হয় মাঝে মাঝে যে কিভাবে আসলে পদায়নগুলো হচ্ছে, কিভাবে সবাই পদবঞ্চিত হয়ে 5 আগস্টের পরে অ্যাপিয়ার হইলো এবং সবাই এখন নতুন নতুন পদ চায়, মানে এবং মানে কত কত পদের সুপারিশ যেখানে হয়েছে এবং কার কার হাত ধরে হয়েছে, এটা আসলে যথেষ্ট মানে জানার মতো ব্যাপার আর কি। এখন আমি যেমন রিসেন্টলি শুনতে পেলাম, ধরেন কিন্তু অনেক সময় সমন্বয়কদের নামধামও শুনি যে তারাও গিয়ে, আপনারা সাংবাদিক আপনারা ভালো জানবেন, এখন ধরেন আমি 5-10টা মন্ত্রণালয় এমনি আপনি নাম ধরে বলতে পারবেন যেসব মন্ত্রণালয় আসলে বর্তমান যে উপদেষ্টা তাদের আসলে কোনো ধরনের হাত নাই এবং মন্ত্রণালয়গুলো তারা আসলে সচিবদের কাছে দিয়ে দিয়েছে। কোন কোন মন্ত্রণালয়? আমি তো খুব আপনার মুখ থেকে একটু শুনি না, আমি খুব খোলামেলাই বলি, যেমন আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যাপারে খুব খোলামেলা খোঁজ নিয়ে জেনেছি যে এটা বর্তমান যে সিনিয়র সচিব মোকাব্বির হোসেন উনি একা হাতে চালাচ্ছেন, ওনার যা মন চায় উনি করেন, যার কথা শুনতে মন চায় শুনেন, যার কথা শুনতে মন চায় শুনেন না। এটা বর্তমানে ওই মন্ত্রণালয় এইভাবেই চলছে এবং উনি একটা কি বলে সিইও উপদেষ্টা হয়ে বসে আছেন। তো এটা হচ্ছে ধরেন একটা মন্ত্রণালয়ের উদাহরণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 6টা মন্ত্রণালয় আছে, এখানে হয়তো স্যার আসলে কতটা চালাতে পারেন, কতগুলো আসলে সচিবদের কাছে আছে, এগুলো বাংলাদেশে ইভেন অনেক যেগুলো ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয় বলি বা স্থানীয় সরকার মন্ত্রণালয় বলি, অনেকগুলো মন্ত্রণালয়, কারণ উপদেষ্টারা তো সব এই বিষয়ে এক্সপার্ট না, ওই স্পেসিফিক মন্ত্রণালয়গুলো তো তারা বছরের পর বছর চালাচ্ছেন না, বা ইভেন তারা পাবলিক ডিল করেও কিন্তু এখানে উপদেষ্টা হিসেবে আসেন নাই। কিন্তু আপনি যদি মন্ত্রণালয়ের যারা প্রশাসকরা আছে তারা যদি আপনি দেখেন, সেটা তো বছরের পর বছর এই মন্ত্রণালয়ে ছিল, তারা সিস্টেমগুলো জানে, সে জানে যে কিভাবে করে বাটপাড়িটা করতে হয়, তারা সব কিছু সিস্টেম করে রেখে দেয় উপদেষ্টাদের ভূগোল বুঝে। তাহলে অভ্যুত্থানের সরকার বাটপাড়ি বন্ধ করতে পারলো না, এটা তো খুবই বাটপাড়ি বন্ধ করার তো শুধুমাত্র সরকারের মানে ঘাড়ে আমি দোষটা দিতে আসলে রাজি না, কারণ এই সরকারটা আসলে কি পরিস্থিতির মধ্য দিয়ে তৈরি হয়েছিল ওগুলো আমরা সবাই জানি। দোষটা নিলে আমি অবশ্যই নিজের ঘাড়েও 1% নিব, তাসনিম ভাইয়ের ঘাড়েও 1% দিব, আপনার ঘাড়েও 1% দিব, আমি কারো ঘাড়ে কম করে দিব না। কারণ অভ্যুত্থানের সরকার স্যার এটা যেমন জনগণের সম্পত্তি, মানে এটা যখন ব্যর্থ হয় সেটার পিছনে জনগণের দায়ভার থাকে, এটাকে আলাদা করে ইয়ে করার কিছু নেই। তবে আমি মনে করি এখানে খুলে কথা বলাটা যে আচ্ছা এই সমস্যাগুলো হয়েছে, ইন ফিউচার যাতে এগুলো কাটিয়ে ওঠার মতো প্রসেসে আমরা ঢুকতে পারি, এবং যেহেতু বাংলাদেশে বর্তমানে কথাবার্তা বলা যায়, অন্তত কথাবার্তার ক্ষেত্রে তো রেস্ট্রিকশন নেই, তো অন্তত আমরা কথাগুলো বলে যাই, একটা সাধারণ মানুষ যিনি আমার কথা শুনছেন, যার হয়তো ওই তথ্যের কি বলা যায়, তথ্যের প্রতি কি বলে উনি প্রবেশ করতে পারবেন না, তার সে যাতে অন্তত জানে এবং অন্তত এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল থাকে। তো বাংলাদেশে মানে এটা একটা বড় রিজন যে কেন আসলে বিচারগুলো প্রপারলি হচ্ছে না, কেন সিস্টেমটা আসলে ঠিকমতো ফাংশন করছে না, কারণ প্রশাসকরা যারা আছে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো যারা কন্ট্রোল করে, তারাই অ্যাকচুয়ালি দেশ এটাকে বন্ধর বানিয়ে রেখেছে এবং আসলে এগুলো উপদেষ্টারাও খুব খোলামেলা স্বীকার করেন। আমি কখনো দেখি নাই যে তারা এই বিষয়গুলো অস্বীকার করেছে। রিসেন্টলি নাহিদ ইসলাম উনি যখন ডিসিদের সম্মেলনে গেলেন, ওখানে কিন্তু খুব স্পষ্টভাবে উনি কথাগুলো বলেছেন যে কিভাবে প্রশাসকরা দেশটাকে অস্থিতিশীল করে রাখছে। তো সেখানে আসলে যারা দায়িত্বে আছেন, যারা সিগনেচারি এখানে বিভিন্ন জায়গায়, তাই না, অথরিটি যাদের আছে, তো সেই জায়গায় তাদের তো আসলে কঠোর পদক্ষেপ নিতে হবে, শুধু স্বীকারোক্তির মধ্যে দিয়ে তো সবকিছু শেষ হয়ে যাবে না, দায়িত্ব শেষ হয়ে যাবে। এখানে আমি যেটা বুঝতে পেরেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে তো আসলে অনেকগুলো স্টেক হোল্ডারের অ্যাপিয়ারেন্স হয়েছে এবং সবার মানে এখানে অনেকগুলো পকেট আছে, যে পকেটের আসলে অনেকগুলো ক্ষমতা আছে এবং তারা তাদের মতো করে ক্ষমতাগুলো চর্চা করে। ধরেন আমি জামাতের কথা বলতে পারি, বিএনপির কথা বলতে পারি, তারা যেভাবে করে একদল আছে মাঠ দখল করে, চাঁদাবাজি করে, আরেকদল হচ্ছে প্রতিষ্ঠান দখল করে। মানে এই যে দখলের যে একটা কিছু দখল নিউজ হয়, কিছু দখল নিউজ হয় না, কিন্তু ওভারঅল দখলই চলছে, দখল বাদে অন্য কিছু হচ্ছে না। এখন যখন মোটামুটি সবগুলো প্রতিষ্ঠান বলি, আমাদের মাঠ বলি, সবকিছু যখন দখল হয়ে যায়, তখন এরপরে তো আসলে মন্ত্রণালয়গুলোর উপর উপদেষ্টাদের থেকে স্বাভাবিকভাবে এখানে যারা দখল করছে তাদের পাওয়ারটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে একটা যে আপনি দেখলেন বই মেলায় আপনার একটা স্টল বন্ধ করে দেওয়া হয়েছে এবং হুমকির মুখে আপনার ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে আপনার তারপর টাঙ্গাইলে মধুপুরে যে লালন স্মরণ উৎসব বন্ধ করা হলো, এখন আপনি কি মনে করছেন, কি দেখছেন যে আসলে মানে মবের কারণে সরকার দুর্বল হয়ে এই প্রোগ্রামগুলো বন্ধ করছে, এখানে কি সরকার মবের কাছে হেরে যাচ্ছে, কি হচ্ছে আসলে? মানে একদিকে জঙ্গি, আপনার কাছে প্রশ্ন করছে, মানে জঙ্গিবাদের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি, এরকম একটা বিষয় নাকি কেউ এটা প্রজেক্ট করতে চাইছে, আসলে কি হচ্ছে? বাংলাদেশে এই মুহূর্তে জিহাদি সন্ত্রাসবাদের বড় কোনো ধরনের ঝুঁকি নাই। আমি যেহেতু এই ফিল্ডে অনেকদিন ধরে কাজ করি, এটা আমি সবসময় অবজার্ভ করি, এই মুহূর্তে নাই আমি বলবো। আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনার সময় কিন্তু আপনি দেখবেন যে ধর্মীয় উগ্রবাদী একটা অংশ, খুব ছোট একটা অংশ, কিন্তু মানে বাংলাদেশের মানুষ ইন জেনারেল খুবই তারা ধর্মপ্রাণ এবং তারা খুবই মানে মডারেট, যদিও শব্দটা আমার পছন্দ না, ফর দ্য ওয়ান্ট অফ এ বেটার ওয়ার্ড বলছি, যে তারা কিন্তু উগ্রবাদ পছন্দ করেন না, যে কোনো ধরনের উগ্রবাদ তারা পছন্দ করেন না। হ্যাঁ,
সেটা সেকুলার উগ্রবাদও পছন্দ করেন না, ধর্মভিত্তিক উগ্রবাদও পছন্দ করেন না। কিন্তু শেখ হাসিনার আমলে যেটা আমরা দেখেছি সেটা হলো গিয়ে যে যেহেতু ফ্রিডম অফ এক্সপ্রেশন ছিল না, মানুষের মুখ ক্রমাগত চেপে রাখা হয়েছে, একটা অংশ শুধু সমাজের তারা কিন্তু ফ্রি রেইন পেয়েছে। ওয়াজের নামে বা ধর্মীয় সারমনের নামে তারা নারী বিদ্বেষী কথা বলেছে, তারা ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে বিদ্বেষী কথাবার্তা বলেছে। এবং আপনি যদি এখনও দেখেন, যেমন একজন মুফতি আছেন যিনি নারীদেরকে নিয়ে কুৎসিততম কথাবার্তা বলতেন, কুৎসিততম, আমি এখন লাইভ টিভিতে এটা বলতে পারবো না, তাকে কিন্তু একটা বার কেউ থামায়নি বা বলেওনি যে আপনি এটা কইরেন না। যে দিন তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বললেন, তার পরের দিন তাকে রাতের বেলা বাসা থেকে ধরে নিয়ে আসলো। ঠিক আছে? সো এই যে একটা অংশ, এটাকে কিন্তু এমবোল্ডেন করেছে আওয়ামী লীগ বছরের পর বছর। এখন মানে 15 বছরের একটা 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 মনস্টার, একটা ফ্র্যাঙ্কেস্টাইন যেটা আওয়ামী লীগের সৃষ্টি, সেটাকে এখন ইউনূস সাহেব বা উমামারা ওরা তো সরকারে আছে, এই জন্য বললাম যে ওরা তো আর এই 15 মাসও তো মনে হয় না এর মধ্যে এটা সলভ করে ফেলতে পারবে, আমার কাছে সেটা মনে হয় না। তবে হ্যাঁ, আমি এখন পর্যন্ত যেটা দেখেছি যে মানুষ আস্তে আস্তে আরও সচেতন হয়ে উঠছে, এবং আমার কাছে মনে হয় যে এই উগ্রবাদ যদি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ এটার সঠিক জবাব দেবে। একমাত্র একটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি একটু এখানে উল্লেখ করতে চাই, আপনি জানেন যে জামাত ইসলামের আমির একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, প্রথমত। দ্বিতীয় যে কথাটি বলেছেন, মৌলবাদ খারাপ কিছু না, তো এটা মানুষকে রং মেসেজ দেবে কিনা যখন তিনি বলেন, তিনি তো একটি দলকে লিড করছেন, যখন তিনি বলবেন মৌলবাদ খারাপ কিছু না, এরকম একটা পরিস্থিতি। মৌলবাদ, জামাতের আমির যদি মৌলবাদকে তা নিজের মতো করে ডিফাইন করে থাকেন সেটা উনি বলতেই পারেন। মৌলবাদ বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন? মৌলবাদ অনেক সময় ভালোই হতে পারে না। ধরেন আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিষয়ে আমি একজন মৌলবাদী, এইভাবে বলতে পারি। তো উনি আসলে কোন মৌলবাদকে বুঝিয়েছেন? মৌলবাদ বলতে তো আমরা যেটা জানি, মোটা দাগে সাধারণ মানুষও সেটাই জানে যে একটা ধর্মীয় ফান্ডামেন্টালিজমের কথা বলছে। আমি নিজে দেখেন, আমি নিজে একজন নাস্তিক এবং বলতে গেলে ইসলামী পরিভাষায় মুরতাদ, কিন্তু আমি মনে করি না যে মৌলবাদে মূলত মানে ফান্ডামেন্টালি কোনো কিছু ভুল আছে। কারণ আমি কি তাহলে বলতেছি যে ইসলামের ফান্ডামেন্টালস হলো হিন্দুর বাড়ির ধ্বংস করা, বা ইসলামের ফান্ডামেন্টালস হলো নাস্তিককে খুন করে ফেলা? এটাকে আমি মানে ইসলামের ফান্ডামেন্টাল হিসাবে, আমি তো কোরআন শরীফ পড়েছি, হাদিস পড়েছি, আমার ইসলামী থিওলজি সম্পর্কে ইনফ্যাক্ট অনেক প্র্যাকটিসিং মুসলমানের থেকেও মানে মোটামুটি একই ধরনের নলেজ আমারও আছে। তো আমি তো বলবো না যে ইসলামের ফান্ডামেন্টালসে এইগুলো আছে, কিন্তু উগ্রবাদে আছে, যেটাকে সালাফি জিহাদিজম আমরা বলি, সেটা তারা একটা বিশেষভাবে ইসলামিক টেক্সটগুলোকে তারা করে, মানে ইন্টারপ্রেট করে। তো এই যে মৌলবাদ বলে যে শব্দটা বাংলাদেশে প্রচলিত, আমার ধারণা কিছু সোভিয়েত ঘরানার চিন্তা থেকে এখানে এসেছে। এত লম্বা সময় নেই, এই জন্য আমি একটু সংক্ষেপে বলছি। এই শব্দটাকে আমি আসলে খুব একটা সাবস্ক্রাইব করি না। ফান্ডামেন্টালিজম ইন ইটসেলফ যে খুব খারাপ কিছু তা না, আমরা কোনটাকে ফান্ডামেন্টাল বলছি। এখন কেউ যদি বলে আমি মুসলমান, আমার ফান্ডামেন্টালস হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেয়ার ইজ নাথিং রং। হতেই পারে, হতেই পারে। এখন আমি যতদূর জানি যে জামাতের আমির উনি কিন্তু খুবই লিবারেল একজন মানুষ, মানে আমি এটা বলছি, এটাতে এখন অনেকে স্কেপটিক্যাল হবে না। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা যারা কিনা এটাকে খারাপভাবে দেখে, ব্যবহার করে, হ্যাঁ, আমি ধর্মের জায়গা থেকে ফান্ডামেন্টালিজমকে যারা চর্চা করে আসছে এখানে, তারা এই মেসেজটা তাদের জন্য নেবে কিনা এবং ভাববে কিনা যে তাহলে আমি ঠিকই আছি। মানে এখানে জামাতের আমিরের স্ত্রী এবং কন্যা দুইজনই হলেন গিয়ে ওয়ার্কিং ওমেন, দুইজনই হলেন ডাক্তার আমি যতদূর জানি। এখন যাদেরকে আমরা এই সমাজে মৌলবাদী বা উগ্রবাদী বলে চিনি, এরা তো জামাতের আমিরের পরিবারকেই রিজেক্ট করবে। এরপরে আমরা কি বলবো? আমি তো প্রথমে বললাম যে আমি নিজেই তো একজন নাস্তিক। হ্যাঁ, এখন জামাতের আমির যে জায়গায় একজন মানে ধর্মপ্রাণ বা একটা ধর্মীয় পার্টি লিডার, সেখানে ওনার ফ্যামিলিকেই তো এরা রিজেক্ট করে দিবে। হ্যাঁ, বা আপনি যদি ইফ ইউ গো ব্যাক, আইসিসের যখন বাংলাদেশে একটা উত্থান হলো এবং আইসিসের যে ম্যাগাজিনটা ছিল দাবিক, সেখানে তারা জামাতের নাম ধরে বলেছে যে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ওরা হলো মুরতাদ, ওরা ইসলামের পথে নাই। তো ওটাও আরেক ধরনের উগ্রবাদী ফান্ডামেন্টালিজম, যেটা অবশ্যই আমরা রিজেক্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে ডিটেইলে বলার জন্য। উমামা, আমি ওই বিষয়েও আপনি মন্তব্য জানবো, কিন্তু তার আগে সময় ফুরিয়ে যাওয়ার আগে আমি যে বিষয়টা জানতে চাই আপনার কাছে, ভেরি ইন্টারেস্টেড,
নতুন দল গঠন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে, সমালোচনা হচ্ছে যে কে যাবে না সেটা নিয়ে একরকম দ্বিমত আছে দলের ভেতরে। আসলে কে হতে যাচ্ছে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব নতুন দলে? না, ওইটা এখনো ফাইনাল কোনো ডিসিশন আসেনি। সবার মধ্যে কথাবার্তা হচ্ছে, আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে। এবং আমার মনে হয় যে খুব বেশি দেরি তো নেই, আজকে তো 17 তারিখ। তো নেক্সট উইকের মধ্যে তো সবাই জেনে যাবে কে নিয়ে আহ্বায়ক হতে যাচ্ছেন, কে সদস্য সচিব হতে যাচ্ছেন। এটা আসলে কি প্রক্রিয়া ফলো করে হচ্ছে, মানে কি যে জনপ্রিয় তার ইয়েতেই নাকি যার ত্যাগ বেশি সে যাচ্ছে, কিভাবে হচ্ছে আসলে? মানে এখানে আমি ব্যক্তিগতভাবে এই দল তৈরি করার যে প্রসেসটা হচ্ছে সেটার সাথে যুক্ত না। এখন আমি আগে বলেছি যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে এখানে আছি, এবং মানে অভ্যুত্থানের যে জনগণের যে অংশীদারিত্ব সেটাকে রিপ্রেজেন্ট করার ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী থাকি। এখন দল করা মানে দলের একটা নিজস্ব চিন্তা থাকে, সেটাতে সাবস্ক্রাইব করতে হয়। তো আমি এখানে দল গঠন করার একটা প্রক্রিয়া হয়েছে, এবং দল গঠন করার মনে একটা একটা মানে ফোরাম হয়েছে যারা অ্যাকচুয়ালি দল গঠন করার যে প্রসেসটা সেটা ডেভেলপ করার সাথে যুক্ত, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি উভয় পক্ষ থেকে হয়েছে, এবং তারাই কিন্তু এখানে একটা প্রসেস মেনটেন করে কাজটা করছেন। এখন মানে খুব দ্রুতই তো আসলে দলটা আসতে যাচ্ছে 23 বা 24 তারিখের মধ্যে, এবং আশা করি যে ততদিনের মধ্যে যারা অংশীদাররা আছেন, যেহেতু এখানে নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে অংশীদাররা আছেন, তাদের কাছে এখানে বেটার অ্যান্সার পাওয়া যাবে আর কি আমার থেকে দল গঠন সংক্রান্ত। আমাদের কাছে কিছু তথ্য আসে, আমরা শুনেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও কেউ কেউ যাচ্ছে নতুন দলে। হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আবার জাতীয় নাগরিক কমিটির মধ্য থেকে তো একটা সেকশন অফ পিপল আসলে যাবেন ওখানে। আর আমি এখনো মানে সিদ্ধান্ত কাউকে জানাইনি বা সিদ্ধান্ত গ্রহণ করিনি। যখন দল গঠন হবে তখনই বোঝা যাবে যে আমরা আসলে কি সিদ্ধান্ত নিই। আলোচনা হচ্ছে কিনা বা মাথায় আছে কিনা যাওয়ার ব্যাপারটা মামা? এটা আপনি মনে হয় অনেক বেশি ঠেলতেছেন। না মানে বাংলাদেশে তো আসলে রাজনৈতিক সংগঠন দরকার, সবাই তো আসলে রাজনীতি করা দরকার। আর আমি তো আর হাওয়া থেকে এসে পড়িনি, আমরা বছরের পর বছর এখানে শেখ হাসিনার যে ফ্যাসিজম সেটার এগেনস্টে কথা বলে এসেছি। তো রাজনীতি আসলে একটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের গন্তব্যটা ডিসাইডেড হবে। এখানে এত প্যারানের কিছু নাই যে দল বা কিউরিয়াস, আমরা দেখতে চাই নতুন রাজনৈতিক দল এবং আজকে ডিক্লেয়ার করলো না, তো আমরা অপেক্ষায় থাকলাম। এক্স্যাক্টলি। সো তাসনিম খলিল, আমি যদি আপনার কিছু এখানে বলার থাকে আপনি অবশ্যই বলবেন, তবে আবারও আমি ফিরে যেতে চাই আসলে এই যারা গুম হয়েছিল তাদের ব্যাপারে। দেখেন, আমরা তো জানি 700-800 আরও আয়নাঘর আছে বা টর্চার সেল যাই বলি আছে, এবং আমরা কোথায় কোথায় আছে এটা এখনও জানি না। 6 মাস পার হয়ে গেছে, আয়নাঘরের ভয়াবহতাই কিন্তু কমে গেছে। বাকি যে 700-800 আয়নাঘর, এগুলো কি আসলে ভেঙে চুরে শুধু বাড়ি করা হবে কিনা? আমি মনে করি যে একটাও ভাঙচুর করা উচিত না, যেভাবে আছে সেভাবে রেখে এটাকে মিউজিয়াম করা উচিত, এবং শুধু বাংলাদেশিদের জন্য না, বিশ্ববাসীর কাছে এটা খুলে দেওয়া উচিত। যেমন আপনি যদি এখনো জার্মানিতে যান, টপোগ্রাফি অফ টেরর বলে বার্লিনের বুকে একটা মিউজিয়াম আছে, এবং সেখানে তারা একেবারে মানে জার্মান ন্যাশনাল সোশ্যালিজমের যে কুৎসিততম রূপ, এটা আপনি ওই মিউজিয়ামে 1 ঘন্টা ঘুরবেন এবং ওইটা মাথায় নিয়ে বের হয়ে আসবেন। এবং আমি চাই যে বাংলাদেশে এইরকম কয়েকটা মিউজিয়াম হোক। আর আয়নাঘর বা জিআইসির যে বিষয়টা আমি বলেছি, এর থেকেও ভয়ঙ্কর কিন্তু হলো টিএফআই। আয়নাঘর আমরা একটা খুব কিউরিয়াস পজিশনে আছি, যেহেতু আয়নাঘরটা আমরা রিপোর্ট করেছিলাম, এই জন্য এটা এখন লোকজনের মুখে মুখে। হ্যাঁ, এমনকি আমি দেখলাম একটা স্টেশনারি দোকানে একটা নোটপ্যাড বের হয়েছে, সকল আয়নাঘর ইয়ে করো, ভেঙে দাও, এই টাইপের নোটবুক, হ্যাঁ, বা আয়নাঘরগুলো খুলে দাও, এরকম কথা আছে। তো এটা আসলে একটা পপুলার কালচারের অংশ হয়ে গেছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর যে মানে সিক্রেট ডিটেনশন ফ্যাসিলিটিসগুলো আছে। যেমন আমি আপনাকে বলবো যে টিএফআইতে আমি যখন গেলাম, সিঁড়ির নিচে, এটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি ইনভেস্টিগেটররা খুঁজে পেয়েছেন, সিঁড়ির নিচে একটা জায়গা ছিল, 7টা সেল ছিল মনে হয়, এবং সেটা ওয়াল অফ করে দেওয়া হয়েছিল। তারা ইটের প্যাটার্ন দেখে তাদের সন্দেহ হয়েছে যে এই অন্য দেয়ালের সব ইটের সাথে এই জায়গার ইটের মিল নেই। সো তারা এটা ভেঙে ভিতরে দেখেছেন। আমি নিজে সেলগুলো আমার পা দিয়ে আমি মেপেছি, 3 পায়ের বেশি, 2.5 পা হয়। এখানে আপনি একটা কুকুর বিড়ালকে শোয়ায় রাখতে পারবেন না, এখানে নাকি মানুষকে রাখা হতো। এত 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 বিভৎস। এবং এরকম জায়গা আর কয়টা আছে আমরা জানি না। আর আরেকটা যেটা আপনি প্রথমে বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন এটা এখন অস্বীকার করছে, আমি তাসনিম খলিল, আমি মিথ্যা কথা বলেছি,
প্রফেসর মোহাম্মদ ইউনূস মিথ্যা কথা বলেছে, কাজী জেসিন মিথ্যা কথা বলেছে, সবাই মিথ্যা কথা বলেছে। জাতিসংঘ কি মিথ্যা কথা বলেছে? জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পষ্ট তারা প্রমাণ পেয়ে এভিডেন্স বলছে যে বর্তমানে সরকারের একজন ক্যাবিনেট মেম্বার নাহিদ ইসলাম তিনি আয়নাঘরে ছিলেন। এটা জাতিসংঘ তো আর মানে নিজেদের তদন্ত করে পেয়েছে। ওদেরকেও এখন বলেন যে ওরাও মিথ্যা কথা বলে, ওরা প্রপাগান্ডা করে। না, আমি বলেছি এই জায়গা থেকে যে আমাদের জন্য তো এটা অসহনীয় যখন আমরা এই মিথ্যাচারটা দেখি। তাহলে যারা কিনা টর্চার হয়েছে, যারা এখনো ট্রমার মধ্যে আছে, তাদের কেমন লাগে এই মিথ্যাচার? অবশ্যই অবশ্যই তাদের কাছে খুবই খারাপ লাগে, আমার নিজের কাছে খারাপ লাগবে। কোনো একটা সুস্থ মানুষের পক্ষে কি একটা ধরেন একটা ফেসবুকে কোনো একটা সুস্থ মানুষের পক্ষে কি গিয়ে হাহা দেওয়া সম্ভব? এই কদর্য বিভৎসতার একটা বিবরণ যখন আমি ধরেন একটা লিখেছি, হ্যাঁ, যেমন আমি একটা ছবি পোস্ট করেছি জেআইসির সামনে, পিছনের লেবেলে লেখা আছে করোনা আইসোলেশন সেন্টার, হ্যাঁ, তো সেখানে কি ওরা লিখে রাখবে সিক্রেট ডিটেনশন টর্চার সেন্টার? সেটা তো লিখবে না। বোঝাই যাচ্ছে যে এটা একটা ফেক একটা লেবেল ওখানে লাগানো ছিল। হ্যাঁ, এখন প্রশ্ন করতেছে, এই আপনি করোনা আইসোলেশনের সেন্টারের সামনে দাঁড়ায় আছেন কেন? সো হাহা, খুব একটা ফানি জিনিস হচ্ছে। মানে এরা, আমার মনে হয় যে এটা একটা মানে সিরিয়াস লেভেল অফ সাইকোপ্যাথি। মানে শেখ হাসিনার যে একটা সাইকোপ্যাথ হিসাবে আমরা অনেকেই ধারণা করি যে ওনার ওই ধরনের একটা প্রবলেম আছে, শুধু এটা শেখ হাসিনার নয়, তার নেতাকর্মীদের মধ্যেও এই যে একটা সাইকোপ্যাথের যে প্রবণতা। হ্যাঁ, একটা জেসিন আমার সাথে কথা হয়েছে একটা র্যাব 2 CPC 3-তে একজন নারীর সাথে আমার কথা হলো। তার বয়স এখন 20, তার বয়স যখন 11 ছিল, আই টেল ইউ 11 বছরের বয়সের একটা বাচ্চা মেয়ে, তাকে তার মা সহ ওইখানে গুম করে রাখা হয়েছিল। ওই মেয়েটাকে পরে সেল থেকে বের করে চলন্ত গাড়ি থেকে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে সকালবেলা স্থানীয় একজন ইমাম ওই মেয়েটাকে উদ্ধার করেন। হ্যাঁ, এবং ওই মেয়ে, ওই পরিবার বারে বারে র্যাব 2-তে গিয়েছে তার মায়ের সন্ধানে। ওই মায়ের সন্ধান এখনো পাওয়া যায় নাই। ওকে, আমি যে এটা বলছি আপনার ফেসবুকে যাবে বা ইউটিউবে যাবে, যারা এই জিনিসটাতে হাহা রিয়েক্ট দিবে বা যারা বলবে যে এটা মিথ্যা, তারা কি আসলে স্বাভাবিক মানুষ না তারা কি সাইকোপ্যাথ? তাদের নিজেদের 11 বছর বয়সী বাচ্চাগুলো কি তাদের কাছে সেফ কিনা? এটা আমি আপনাদের দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই। একেবারেই সময় শেষ। আমি শুধু একটি মন্তব্য শুনতে চাই আমি উমামা আপনার কাছে, যে আপনারা সংস্কারের দাবি যেভাবে তুলছেন, সে একইভাবে এই যে যারা অপরাধীদের দাবিটা সমানভাবে আপনারা দাবিটা জারি রাখবেন কিনা বা তুলবেন কিনা? না, আমরা তো বারবার বলছি যে এখানে গত 15 বছরে যে ক্রাইমগুলো হয়েছে, সেই ক্রাইমগুলোর একটা প্রপার রিপোর্টিং এবং সেগুলো একটা বিচার হওয়া দরকার। এখন ক্রাইম তো শুধুমাত্র জুলাই হয়েছে এমন না, মানুষ তো শুধুমাত্র জুলাই সাফার করেছে বিষয়টা এমন না। গত 15 বছরের সাফারিংসই তো মানুষকে ড্রাইভ করেছে এই জায়গায় আসার জন্য। কিন্তু সত্যি বলতে মানে মানুষ যে একটা ভয়াবহ নিপীড়নের মধ্য দিয়ে, একটা জাতিগত নিপীড়নের মধ্যে আসলে আমরা যাচ্ছিলাম এই সরকারটা দ্বারা, সেটা একটা আউটবার্স্ট আসলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। আমরা ছাত্রদের পক্ষ থেকে বারবার পুশ করেছি, এই যে গুম কমিশনের রিপোর্ট বলি, আমাদের সরকারকে পুশ করেছি যাতে তারা স্বচ্ছভাবে রিপোর্টিং করে, যাতে তারা স্বচ্ছভাবে তদন্ত করে এবং কাউকে ভয় না পায়। এবং বারবার আমি যে সব জায়গায় বলি যে জনগণ সরকারের সাথে আছে, আমরা সরকারের সাথে আছি, সবাই আছি, কিন্তু সরকারকে ওই উদ্যোগটা নিতে হবে, তাকে ওই সাহসটা দেখাইতে হবে। যদি সে সাহসটা দেখাতে না পারে, তাহলে আমাদের জন্য এগুলা ভবিষ্যতে এটা ব্যাকফায়ার করবে। কারণ সিগনেটরি অথরিটি তো আমরা না, সিগনেটরি অথরিটি কিন্তু আমাদের গভর্নমেন্ট, এবং তাকে কিন্তু ওই উদ্যোগটা প্রতি মুহূর্তে নিয়ে যেতে হবে। এখন মানে আমাদের দেশে গত 15 বছর বলি, বা হয়তো শুধুমাত্র এটা 15 বছর ছিল না, আগেও ছিল, হু নোজ, এবং এই একটা পরিস্থিতির মধ্য দিয়ে যে আমাদের সাধারণ জনগণকে যেতে হয়েছে, এইগুলোর তো আসলে